নমস্কার বন্ধুরা, 2025 1 জানুয়ারি আমরা আজকে আমাদের যে নতুন ব্লগ চ্যানেল আমার ব্লগ, সেই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে প্রথম এপিসোডে যে ভিডিও, সেই ভিডিও প্রস্তুত করতে চলেছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যারা প্রথম দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। এই ধরনের ট্রাভেলিং ব্লগ দেখার জন্য আপনাদের পরামর্শ মতো, আপনাদের চাহিদা মতো, আপনারা যদি চান বিভিন্ন ধরনের বিষয়ের উপরে এই ভিডিও আমি প্রস্তুত করব। আজকে আমাদের এই ভিডিও থাকছে সুন্দরবন সফর। আমরা 3 days 2 night সুন্দরবন প্রোগ্রামের প্রথম দিনের যে ভিডিও, সেই প্রথম দিনের ভিডিও প্রস্তুত করছি। প্রত্যেকটি ভিডিও দেখার আগে অবশ্যই যে জায়গার ভিডিও দেখছেন বা যে জায়গাতে ভ্রমণ করছেন সেই জায়গাটি সম্বন্ধে একটু বিস্তারিত জানতে পারলে আরো ভালো লাগবে। তাই প্রথমেই সুন্দরবনের এই ভিডিও প্রস্তুত করার আগে আপনার সঙ্গে শেয়ার করতে চাই সুন্দরবনের কিছুটা ইতিহাস, কিছুটা ভূগোল। সুন্দরবন প্রায় 10,000 স্কোয়ার কিলোমিটার জায়গা দখল করে আছে, যার 4,000 স্কোয়ার কিলোমিটার রয়েছে ভারতীয় ভূখণ্ডে এবং বাকি অংশ রয়েছে বাংলাদেশ ভূখণ্ডে। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বা লার্জেস্ট ডেল্টা। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বঙ্গোপসাগরে পতিত হবার স্থলে সৃষ্টি হয়েছে এই বৃহত্তম বদ্বীপ। জোয়ার ভাটার ফলে সৃষ্টি হয়েছে সহস্র জালিকার মতো বা শিরা উপশিরার মতো খাল বা খাড়ি নামে খ্যাত। আবার সৃষ্টি হয়েছে প্রায় 102টি ছোট বড় দ্বীপ, যা 54টি অর্থাৎ 54 এই দ্বীপ, যেখানে রয়েছে নানা ধরনের অ্যানিমেলস, এবং বাকি 48 যে দ্বীপ রয়েছে সেই দ্বীপগুলিতেই কেবলমাত্র মনুষ্য বসবাস করে। সুন্দরবন পৃথিবীর অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনে রয়েছে সুন্দরী, গড়ান, গর্জন, গেওয়া, খলসে, পাইন, শাল, সেগুন, ওগলা এবং বিশেষ ধরনের ঘাস, যা নদী বা সমুদ্রের অতিরিক্ত লবণকে শোষণ করে নেয়। সুন্দরবনে জানা না জানা প্রায় 334 প্রজাতির গাছগাছালি দেখা যায়। সুন্দরবনে প্রায় 693 প্রজাতি বা স্পেসিস অ্যানিমেল রয়েছে, যার মধ্যে 49 ম্যামেলস বা স্তন্যপায়ী, 59 রেপটাইলস বা সরীসৃপ, 8 উভচর বা অ্যাম্ফিবিয়ান্স, 210 হোয়াইট ফিশেস, 24 শ্রিম্পস বা চিংড়ি জাতীয় প্রাণী, 14 টাইপস ক্র্যাবস বা কাঁকড়া, 43 মোলাস্ক স্পিসিস বা শামুক শ্রেণী এখানে দেখা যায়। বর্তমানে সুন্দরবনে প্রাপ্তবয়স্ক বাঘের সংখ্যা 101। এখানে বিভিন্ন প্রজাতির কুমির, স্পটেড ডিয়ার বা হরিণ, বন মুরগি, সারস, বক, মাছরাঙা, এছাড়া অজগর সাপ সহ বিভিন্ন বিষধর সাপ দেখা যায়। সুন্দরবন অঞ্চলের মানুষের জীবন ভেরি মাচ স্ট্রাগলিং বা সংগ্রামে। এখানকার মানুষের জীবিকার মেইন সোর্স মধু সংগ্রহ, মৎস্য শিকার, কাঁকড়া সংগ্রহ, নৌচালনা। একসময় জঙ্গল থেকে কাঠ সংগ্রহ ছিল আরেকটি পেশা, তবে বর্তমানে সরকার থেকে জঙ্গলে কাঠ সংগ্রহ বা বৃক্ষছেদন সম্পূর্ণ বন্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। পর্যটকরা যে যে নদী পথে ভ্রমণ করে সেগুলি হলো বিদ্যাধরী, গোমতী, দত্ত নদী, সুবর্ণখালী, মাতলা, হেড়েভাঙ্গা, খনা। কিছুটা বর্ণনা আপনাদের সঙ্গে রাখলাম। কেমন লাগলো জানাবেন। আপনাদের মতামত দিলে আরো সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব। চলুন আজকে একটি দৃশ্য দেখি এবং কোথায় কোথায় কখন গেলাম, সেখানে কি রয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের ব্লগ চ্যানেল আমার ব্লগ। বন্ধুরা, সুন্দরবন ট্যুরের জন্য আপনারা ট্রেনে বা বাসে যেতে পারেন। আমরা গিয়েছিলাম বাসে আমরা যেখান থেকে গেলাম সেখান থেকে আমাদের দূরত্ব ছিল প্রায় 230 কিলোমিটার। আমাদের প্রায় টোটাল জার্নি করতে যে টাইম লেগেছিল 9.5 ঘন্টা মতো। তার মধ্যে 1 ঘন্টা আমাদের ডিনার টাইম ছিল। সেই ডিনার টাইমের পরে আমরা ভোর 5:30 নাগাদ ক্যানিং বাস স্টপেজের কাছে বা স্টেশনের কাছে আমরা দাঁড় করিয়ে দিই। সেখানে সরকারি যাত্রী নিবাস রয়েছে, পথের সাথী। আমাদের যাত্রীরা সেখানে তাদের সকালবেলায় মুখ হাত ধুয়ে নিল। আপনারাও সেখানেই ক্যানিং স্টেশনে নেমে একদম সন্নিকটেই এই যাত্রী নিবাস বা যে পথের সাথী সেটি রয়েছে, সেখানে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারবেন। এরপর সেখান থেকে আপনারা যদি চান সরাসরি আপনারা ব্যক্তিগতভাবে যদি কেউ ট্যুর করতে যান, তাহলে ক্যানিং টু ক্যানিং
আপনারা প্রোগ্রাম করতে পারেন। ক্যানিং টু ক্যানিং প্রোগ্রামের জন্য সেখানকার যারা ট্যুর অপারেটর আছে তাদের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। আমরা কিন্তু সরাসরি যেখান থেকে গিয়েছিলাম আমরা বাসে গেলাম। বাসে যাওয়ার পরে আমরা ক্যানিং থেকে আমাদের বাস এগিয়ে চললো গদখালি। আমরা সেখানে আমাদের জন্য আমাদের লঞ্চ BTS 181 সবুজ দ্বীপ নামের যে লঞ্চ সেটি আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখন গদখালি ফেরিঘাটের দিকে এগিয়ে চলেছি। আমরা পৌঁছে গেলাম গদখালি ফেরিঘাটের যে পার্কিং, সে পার্কিং এরিয়াতে আমাদের বাস ওখানে পার্কিং রইল। আমরা এখান থেকে সবাই নেমে পড়েছি। নেমে পড়ার পরে দেখা যাচ্ছে রাস্তার পাশে বেশ ডাব বিক্রি হচ্ছে। তো আমাদের কয়েকজন সহযাত্রী তারা ডাব একটু খেয়ে নিল, ডাব খেয়ে একটু ফ্রেশ হয়ে নিল। এরপরে আমরা হাঁটা দেবো গদখালি ফেরিঘাটের দিকে। এই গদখালি যে ফেরিঘাট সেটিকেই গেটওয়ে অফ সুন্দরবন বলা হয়। মূলত যে প্যাকেজ ট্যুরগুলো সেগুলো সবটাই পিক আপ হয় এই গদখালি ঘাট থেকে। গদখালি ঘাটে দুটো ঘাট রয়েছে, এই দুটো ঘাটের যে কোনো একটা ঘাট থেকে পিক আপ করা হয় লঞ্চে। তো আমরাও এখন গদখালি ঘাটে নেমে গেছি এবং এই গেটওয়ে অফ সুন্দরবন সেখান থেকে আমরা এখন আমাদের লঞ্চে চাপবো। একটু হেঁটে যেতে হবে। গদখালি ঘাটের দিকে এগিয়ে যাওয়ার সময় আপনারা দুপাশে বেশ কিছু দোকানদানিও পাবেন, যেখানে উপঢৌকন বলুন বা উপহার বলুন সেই ধরনের জিনিসপত্র কেনার সুযোগ রয়েছে। তবে এখনই ট্যুর শুরু হয় যখন, তখন তো আর কেউ কেনে না। ফেরার সময় এই ঘাট দিয়ে যখন ফিরে তখন আবার এখানে কেনাকাটা করে অনেকে। তবে আপনারা লঞ্চে চাপার আগে অবশ্যই আপনাদের পানীয় জল, যদি কারো না থাকে লঞ্চে আপনাদের পানীয় জল থাকবে, কিন্তু পানীয় জল যদি চান এখানে কিনে নিয়ে লঞ্চে উঠতে পারেন। কারণ আজকে সারাদিনের জন্য কিন্তু আপনি লঞ্চে থাকবেন, সুতরাং জল পাওয়া কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই ড্রিঙ্কিং ওয়াটার যদি আপনারা সংগ্রহ করতে এখান থেকে সংগ্রহ করতে পারেন। গদখালি ফেরিঘাটে এসে যাত্রীরা তাদের নির্দিষ্ট যে লঞ্চ, সেই লঞ্চ যেটা অ্যালট করা থাকে তাদের নামে, সেই অ্যালট হওয়া লঞ্চে তারা সবাই চেপে বসে। সেইভাবে আমাদেরও আজকের প্রথম দিনের যে ট্যুর, সেই ট্যুরে আমাদের যাত্রীরা সবাই তাদের লঞ্চে চাপছে, সেই দৃশ্য আপনারা দেখছেন। লঞ্চে চাপার পরে আমরা যখন যাব অ্যাকচুয়ালি গোসাবাতে গিয়ে সেখানে আমরা টেগোর হাউস, রবীন্দ্রনাথ টেগোরের একটা হাউস, সেই হাউস দেখবো। এছাড়াও ইংল্যান্ডের বিখ্যাত কবি হ্যামিল্টনের বাংলো, দুটিও দেখবো। এই দুটি গোসাবা যে পঞ্চায়েত সেই এরিয়ার পরে আমরা গোসাবা যাবো এখন। তো এই লঞ্চে যেতে যেতে টিফিন খাওয়াও হয়ে যাবে এবং সুন্দর লাগবে সেই দৃশ্য আপনাদের। যেমন আপনারা এই নদীর উপর দিয়ে যাবেন, অত্যন্ত সুন্দর বিদ্যুৎধরী নদীর উপর দিয়ে একটু যেতে হবে। তো বিদ্যুৎধরী নদীর উপর দিয়ে যখন আপনারা রওনা দেবেন তখন খুব সুন্দর লাগবে। প্রচুর লঞ্চ এবং জাহাজ আপনারা দেখতে পাবেন, এবং যদি সূর্যালোক থাকে তো অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য। সেটা দেখতে দেখতে আপনারা চলে যাবেন গোসাবায়। যখন চলে যাবো আমরা গোসাবা লঞ্চের ঘাট থেকে নামার পরে আপনারা যখন উঠবেন, ওঠার পরেই একটি বাজারের মতো পড়বে। সেই বাজার দিকে হেঁটে যেতে হবে 5-7 মিনিটের পথ। সেই 5-7 মিনিটের পথ আপনাদেরকে এগিয়ে গিয়ে আপনারা প্রথমে দেখতে পাবেন যে কবি হ্যামিল্টনের বাংলো। সেই কবি হ্যামিল্টনের বাংলো দেখা আমরা একটু দেখে নিই। চলুন, আমরা প্রায় এসে গেছি, আর কয়েক পা হাঁটলে আমরা কবি হ্যামিল্টনের বাংলো দেখতে পেয়ে যাব। সেখানে প্রচুর জনসমাগম হয়। তো আর বিশেষ করে শীতের মৌসুমে প্রচুর ভিড় এই মুহূর্তে। তো চলুন আমরা দেখি যে হ্যামিল্টনের সেই বাংলো, যেটা দেখা যাচ্ছে আর কি, যে কবি হ্যামিল্টনের বাংলো সেটা কিন্তু খুব একটি সংরক্ষিত এরিয়াও নয়, খুব খোলামেলা জায়গাতে সেই পুরনো বাংলো পড়ে আছে। এখানে কোনো প্রবেশপত্র বা প্রবেশ মূল্য কিছুই লাগে না, টিকিট কাটতে হয় না। তো খুব একটা যত্নে আছে বলা যাবে না, তবে মনে হচ্ছে বেশ কিছুদিন আগেই বিল্ডিংটির একটি রং হয়েছিল। তো চলুন আমরা একবার প্রত্যক্ষ করি কবি হ্যামিল্টনের সেই বাংলো। অন্যদিকে দেখুন টেগোর হাউস বা টেগোর বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে যে বাংলো, সেই বাংলোতে টিকিট কেটে ঢুকতে হচ্ছে এবং কতটাই ভিড়। এখানেও কিন্তু যে বাংলো বা ভবনটি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত পুরাতন টিনের সেট। মাঠে একটি পার্কের মতো করা হয়েছে, সেখানে আপনারা দেখতে পাবেন বেশ কিছু স্ট্যাচু আছে। অন্যভাবে সাজানো হয়েছে, বড় স্ট্যাচু রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে এখানে। তো এইসব দিয়ে এটাকে সাজানো হয়েছে এবং এটাকে সংরক্ষিত করা হয়েছে। অন্যদিকে কবি হ্যামিল্টনের যে বিল্ডিং সেটাকে কিন্তু কোনোভাবে সংরক্ষিত বা সংরক্ষণ করা হয়নি বা ঘিরে রাখা হয়নি।
আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভবন বা টেগোর হাউস যেটি, সেটিকেও ঘুরে ঘুরে আপনারা একটু দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পরে আবার ফেরিঘাটে আপনাকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পরে মূলত আজকের প্রথম দিনে যারা আসেন আর কি, তাদের আজকে এটা করার পরেই ঘোরা শেষ হয়ে যায়। এরপরে এখান থেকে পর্যটকরা মূলত যেখানে ওঠে সেটি হচ্ছে বালি দ্বীপে। বালি দ্বীপে গিয়ে তারা সেখানে হোটেল আছে বা হোমস্টে আছে, সেখানে গিয়ে থাকে। আমরাও আজকে সেভাবেই রওনা দেব। এক্ষুনি আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা সোজা আবার নদীপথে লাঞ্চ সারবো এবং লঞ্চের মধ্যে লাঞ্চ হবে। লাঞ্চ করার পরে আমরা সোজা বালি দ্বীপে চলে যাবো আজকে। প্রথম দিনের আমরা ট্যুরের যেটা সমাপ্ত করে আমরা এখন আবার জলপথে ফিরে যাব এবং আমাদের দেখা হয়ে গেল। আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে। এবার আমরা এখন চলে যাবো সোজা বালিদ্বীপ, যেখানে বলেছিলাম যে সেখানে আমাদের থাকার জন্য হোমস্টে তার ব্যবস্থা করা হয়েছে। আমরা লাঞ্চ সেরে নেব লঞ্চের মধ্যেই এবং তারপরে করতে করতেই বিকাল প্রায় সন্ধে হয়ে আসবে আমরা বালিদ্বীপ পৌঁছাতে। অতএব আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় দিনে কোথায় কোথায় গেলাম, কি দেখলাম, সবটাই শেয়ার করব। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের ব্লগ চ্যানেল আমার ব্লগ। ধন্যবাদ।